আমি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। এতক্ষণ আপনারা এই স্কুলের পরিচালনা বোর্ডের সদস্য জনাব কেরামত আলী সাহেবের বক্তৃতা শুনলেন। এখন আপনাদের সামনে মূল্যবান ভাষণ রাখবেন এই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা বোর্ডের সভাপতি জনাব রহমত আলী। উপস্থিত শ্রদ্ধেয় গ্রামবাসী এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। স্কুলের ছাত্রছাত্রীরা, তোমরা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো। আজ আমাদের এই স্কুলের ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়ে আমি যেমন আনন্দিত হচ্ছি, তেমনি দুঃখের অভিজ্ঞতা আছে অনেক। কথা আপনারা হয়তো সবাই জানেন। আজকে সবচেয়ে বেশি আনন্দ লাগছে এই যে আমাদের গ্রামের ছেলে মেয়েদের অনেক কষ্ট করে দূরের স্কুলে যে পড়াশোনা করতে হয় না, আমাদের স্কুলেই তারা সুন্দরভাবে ভালোভাবে লেখাপড়া করছে। আর এই সাফল্যের পেছনে রয়েছে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং ঋণী। আপনারা দোয়া করবেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই ইনশাআল্লাহ আমরা সরকারি অনুদান পেয়ে যাব। উপযুক্ত ফান্ডের অভাবে ভালো ভালো শিক্ষক শিক্ষয়িত্রী আমরা নিয়োগ করতে পারছি না, কিন্তু স্কুলে সাফল্যের জন্য ভালো ভালো শিক্ষক শিক্ষয়িত্রীর একান্ত প্রয়োজন। আমার ছেলে মঈনকে তো আপনারা চিনেন। এবার সে এমএ পরীক্ষা দেবে। পরীক্ষা শেষে আমি তাকে আমাদের স্কুলের কাজে লাগিয়ে দেব। আপনারা তা দোয়া করবেন। শুধু যেন ওনার ছেলে এমএ পড়ছে। বলি, মানুষকে এত শোনাবার কি আছে? আপনার মেয়েও তো লেখাপড়া করছে। কই, আপনাকে তো আমি কোনদিন বলে বেড়াতে দেখিনি। আমি বলছিলাম কি, খা সাহেব, ইব্রাহিম, ওই একই কথা। আচ্ছা, তুমি আমার সাথে এতদিন চলাফেরা ওঠা বসা করছো, তুমি আমাকে এখনো বুঝতে শিখলে না? কি যে বলেন খা সাহেব, আমার মতন এত বেশি আপনাকে কে বুঝতে চেষ্টা করেছে? সুখ বলেন, দুঃখ বলেন, সবসময় তো আমি আপনার সাথে ছায়ার মতো লেগে আছি। তা ঠিক। তবে কথা হলো কি ইব্রাহিম, আমি সাদেকিয়ার আমার মেয়েকে পড়াচ্ছি। হ্যাঁ, মেয়েদের এত লেখাপড়া কি? আরে রহমত, রহমত যদি তার ছেলেকে এমএ পাস করাতে পারে, তাহলে আমি আমার মেয়েকে, শুধু মেয়ে কেন, আমি আমার বাড়ির ঝি চাকরকেও এমএ পাস করিয়ে ছাড়বো। হ্যাঁ, একেবারে কাটি কথা। তুমি? সরি। না, ঠিক আছে, বলুন না। না মানে, কোথায় যাবে? ঢাকায়। পড়াশোনা করো বুঝি? জি। আচ্ছা, তোমার বাড়ি কি এই গ্রামেই? আপনি আমাকে চেনেন না, আমি কিন্তু আপনাকে চিনি। তাই? আপনি রহমত চাচার ছেলে, মঈন ভাই। আচ্ছা আচ্ছা, তোমার বাবার নাম কি বলো তো? আরুজ আলী খান। আর ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে অনেকদিন গ্রামে থাকি না তো। দাঁড়াও দাঁড়াও, তোমার নামটা হচ্ছে? আশা। আশা, দ্যাটস রাইট। আপনি তো বোধহয় এবার এমএ পরীক্ষা দেবেন। তুমি? ইকোনমিক্স অনার্স, 3rd ইয়ারে, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে। গুড, ভেরি গুড। থাকো কোথায়? বনানীতে, আমার এক খালার বাড়িতে। আপনি? আমার তেমন কোনো আত্মীয় স্বজন নেই, হলেই থাকি। ভালোই হলো, একসাথে দুজন গল্প করতে করতে যাওয়া যাবে। কিন্তু দেখুন না, রিক্সা বা ভ্যানের জন্য আকাল পড়ে গেল। এদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছে।
ব্যাগ হাতে হাঁটতেও পাচ্ছি না। এই যে ভাই, দাদা স্টেশনে যাবে? যাবো, উঠেন। আসলে এখন হয় ওদের বদলির সময়, তা না হলে খাবারের সময়। আশা, আপত্তি না থাকলে চলো। চলুন, আরেকটা রিক্সা পাওয়া দুজনের জন্যই বোধহয় দুষ্কর হবে। চলুন। রতন, নাস্তা খেয়ে যা। আসছি মা। আর আসছি মা। আমি বলি কি, ওর বিয়ে থা দিয়ে ঘর মুখ করো। যেরকম উড়নচুন্দি হয়ে গেছে, আমার এসব ভালো লাগে না। আসার জন্য তো প্রস্তাব করেছিলাম। হ্যাঁ, মেয়েটা খুবই ভালো। তাহলে কি হবে? আশা আর তার বাবা আমার কথায় তো কোনো গা করলো না। আমার বোন বেঁচে থাকলে আর এমনটি হতো না। কিন্তু আমি বলি কি, ছেলের আগে মেয়েকে বিয়ে দিয়ে আগে বিদায় করো। কেন, মেয়েটা উড়নচুন্দি হয়ে গেছে নাকি? না, তা হবে কেন? বিয়ের বয়স হলে বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, তা তো বুঝি সাজেদা। তবে মেয়েটা পড়ছে, পড়ুক না, ক্ষতি কি? টুকু, তুই আজ কলেজে যাবি না? যাবো না তবে। টুকু, আশা, নাস্তা খেতে এসো। এক্ষুনি তৈরি হয়ে আসছি মা। কই খাদ্যদ্রব্য কি দেবে দাও। সব সামনে আছে, নিয়ে খা। বাবা রতন, একটু ভালো হয়ে যা। কেন বাবা, আমার মধ্যে আবার খারাপই কি দেখলে? না, এই চলাফেরা কথাবার্তা একটু ভালো কর। তোরা তো জানিস না, বুঝবিও না, আজ আমার এখানে আসতে কত পরিশ্রম করতে হয়েছে। আজ যদি আমি মারা যাই, তবে এসব বিষয় কি দেখে রাখতে পারবি? এই কথা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো বাবা। না না, আমি চিন্তা করি না। তবে তবে তোকে বলি কি, সঠিক সময়ে সঠিক কাজটি না করলে। আচ্ছা রতন, ইউনিভার্সিটিতে পড়িস, কত ছেলের সাথে মেলামেশা করিস, একটা ভালো কোনো ছেলের খবর আনতে পারিস না? কেন মা? ছোট বোনটার বিয়ে দিতে হবে না? তা তো হবেই। কি বলিস টুকু, হবে না? না আশা, সব নিজের হাতে নিয়ে খাও। হ্যাঁ খালাম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব নিজের হাতে নিয়ে নেব। এখানে আমি নেবো, অন্য গাড়িতে যা। না, তুমি অন্য গাড়িতে যাও ভাইয়া, আমাদের এমনিতেই দেরি হয়ে গেছে। যাও ড্রাইভার। তোমার লেখাপড়া কেমন চলছে আশা? ভালো মইন ভাই। আচ্ছা, তোমার খালু নিশ্চয়ই ধনী মানুষ, তাই না? বনানীর মতো জায়গায় যখন বাড়ি আছে তখন তো ধনী। আচ্ছা, এমনিতেই বাড়ির পরিবেশটা কেমন, মানে লেখাপড়ার জন্য? ভালো, খুব ভালো। খালাতো বোন আছে একজন,
সেও পড়ে আর আমরা দুজন একসঙ্গেই থাকি। আর খালা খালু তো আমাকে খুব আদর যত্ন করে, ওদের গাড়িতে যাই আসি। বাহ, একেবারে রিয়েল ধনী মানুষের মতো না? আচ্ছা, এই তোমার খালাতো ভাইটাই আছে কিনা তা তো বললে না। কেন হঠাৎ খালাতো ভাইয়ের উপর জোর দেওয়া হচ্ছে যে? না, এমনি। ভেবো না, তোমার পথের কাটা হওয়ার মতো কেউ নেই। শোনো শোনো, খালাতো বোনদের উপর খালাতো ভাইয়েরা যে উৎপাত করে তার মধ্যে মজাও তো আছে। খালাতো ভাই আছে একজন, তবে তেমন না। কিছুদিন আগে অবশ্য খালা আমাকে পুত্রবতী বানাবার আশায় বাবার কাছে কথা পেরেছে। বাবা কোনো আগ্রহ দেখান না, আর আমার তো কোনো ইচ্ছাই নেই। গুড, ভেরি গুড। কিন্তু আমার চিন্তা হচ্ছে, তোমার বাবা সারা জীবন আমার বাবার সঙ্গে যেরকম একটা অদৃশ্য দ্বন্দ্ব শত্রুতায় জড়িয়ে আছেন, শেষে আমার প্রস্তাবে রাজি হন কিনা। এখন এত চিন্তা করো না তো, সময় মতো সব হবে। আরে আমি আছি কি করতে। ভেরি গুড। চলো ওঠা যাক, আজকে আমরা দুজন একসঙ্গে চাইনিজ খাবো। হঠাৎ তোমার চাইনিজ খাওয়ার ইচ্ছা যে? হ্যাঁ, তোমাকে সাথে নিয়ে তোমার সঙ্গে বসে একেবারে রিয়েল ধনী মানুষের মতো চাইনিজ খাবো। চলো। টুকু, তুই নাকি ওই জেনারেল স্টোর থেকে আমার চিঠি এনেছিস? আরে বাবা, আমি আনিনি, লোকটা আমাকে দিয়ে দিল, বললো কয়েকদিন ধরে পড়ে আছে। এই নাও, থাকুক পড়ে, আর কখনো আনবি না। ভয় পেও না আশাবু, আমি তোমার চিঠি কখনো খুলতে যাব না। আশাবু, ছদ্মনামে আর ওই কেয়ার অফ ঠিকানায় তোমার এই পত্র মেতালে আর কতদিন চলবে? শুধু লেখার আনন্দেই তো লেখা, যতদিন মজা লাগে চলুক। আমার সন্দেহ হয়, তুমি যেমন তোমার আসল নাম ঠিকানা লুকিয়ে রেখে চিঠি লিখছো, তেমনি তোমার পত্র মিতার নাম ঠিকানা বোধহয় ভুয়ো। হোক গে ভুয়ো, তার চিঠি যেমন আমি ঠিক মতো পাচ্ছি, সেও তো আমার চিঠি সব পাচ্ছে। 2 বছর ধরে তোমরা পত্রমিতালি করছো, অথচ এখনো কেউ কাউকে দেখোনি। একই শহরে থেকে এটা কেমন করে সম্ভব? দেখা করবার কি একবারও ইচ্ছা জাগে না? মার কৌতূহল বলে তো কিছু আছে। এই যে দেখা না হওয়াটাও একটা কৌতূহল জিয়ে রাখা, কি বলিস? আমরা দুজন দুজনকে সমানভাবে জানছি, শুনছি, কিন্তু সশরীরে দেখা নেই, শুধু মনে মনে ছবি আঁকা হচ্ছে। বাহারে কৌতূহল। তবে আমি বলে রাখছি, একদিন তুমি ঠিক ধরা পড়বে, আর সেদিন লজ্জায় পড়বে। ধরা অলরেডি একজনের কাছে পড়ে গেছে। কি? কে তিনি? এখন বলবো না। আর তাই যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটাকে জানিয়ে দিতে হবে তার সঙ্গে পত্রমিতালি শুধু লেখার আনন্দেই লেখা, এর বেশি কিছু নয়। দেখি না না, দূর। কিরে মইন, তোকে যাচ্ছে ক্লাসে দেখলাম না? ভীষণ জরুরি একটা কাজে ব্যস্ত ছিলাম দোস্ত। এখন তো ফ্রি। কেন? তাহলে চল। কোথায়? আরে কোথায় আবার? আড্ডায় চল, তুইও চল। হ্যাঁ চল। হ্যাঁ।
কে? তুমি বসো, আমি চললাম। বাবা, 2-4 মিনিট দেরির জন্য এত অভিমান? বসো বসো। বসবো না, চলো হাঁটি। বেশ, চলো। আচ্ছা, বাড়ি যাবে কবে বলো? ঈদের ছুটির আগে বোঝে যাওয়া হবে না। তাহলে এক কাজ করি, এবার আমরা একসাথে যাব। কথাটা মন্দ না, তবে কাজটা সহজও নয়। কেন? বোঝো না, গ্রামের পরিবেশ, দুজনকে একসঙ্গে দেখলে। আমরা দুজনে মিলে পরিবেশটাকে সহজ করব। তাছাড়া আবার বাবার মতিগতি তো বোঝোই। সেটাও আমি ঠিক করে ফেলেছি। কি? আমরা দুজনে চেষ্টা করে আমার বাবার সঙ্গে তোমার বাবার যে ঝগড়া বিবাদ তা একদিন মিটিয়ে ফেলবো। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, তুই সত্যি। আসেন আপা, আসেন। কিছুক্ষণ আগে আপনার কাছে চিঠি এসেছে, নিয়ে যান। আপনাদের ঠিকানা ব্যবহারের জন্য বিরক্ত হচ্ছেন না তো? না না, ঠিক আছে। আসি, থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। সূচনা, শুধু লেখার আনন্দে একদিন তোমার সাথে আমার চিঠি লেখা শুরু হয়েছিল। একদম আমার মনের কথা। আমার শুরুটা তো তেমনি। দেখা সাক্ষাতের প্রয়োজন খুব বিশেষ মনে করিনি, যদিও আমার বন্ধুরা এ কথা শুনে অনেকে টিপ্পনি কেটেছে, কিন্তু এখন দেখছি তোমার সাথে একবার দেখা করা জরুরি হয়ে পড়েছে। আমি তো তাই ভাবছি। তোমার মনে কি আছে জানি না, তবে আমার দিক থেকে একটা বোঝাপড়া হয়ে যাওয়া দরকার। তাই আগামী 5 তারিখ বিকেল 5টায় আমি ক্রিসেন্ট লেকের পশ্চিম কোণে তোমার অপেক্ষায় থাকবো। তুমি অবশ্যই আসবে। আমার গায়ে নীল শার্ট আর পরনে থাকবে কালো প্যান্ট। সহজে যাতে আমরা দুজন দুজনকে চিনতে পারি তার জন্য এই বর্ণনা দিলাম। তুমি 5 তারিখের আগেই চিঠি লিখে জানাবে তুমি কি রঙের কি পোশাকে থাকবে। পত্রমিতা চিঠি বুঝি? কি খুব মজা চিঠি মনে হচ্ছে। একেবারে নীল রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট পরে হাজির হবে। তার মানে দেখা হবে? কবে আসাবু? বলছি তার আগে বলতো আমি কি পোশাকে হাজির হব? ও মা, যে কোনো পোশাকে। তোমার মাথায় গোবর, তাহলে একে অন্যকে চিনবো কি করে? আর সেই জন্যই তো সে কি পড়বে জানিয়েছে, আর আমারটাও লিখে জানাতে হবে। তাহলে তুমি লিখে দাও, তুমি নীল শাড়ি পরে থাকবে, খোপায় থাকবে বেলি ফুলের মালা, আর হাতে থাকবে ব্যাগ। কেমন? ফার্স্ট ক্লাস। বেশ অভিসার আমেজ না? তারপর বোঝাবো মজা। পুরুষ স্বামীদের ভাবে কি? পত্র মিতালি থেকে প্রেম, বন্ধুত্ব। দেখা করার আমারও তেমন কোনো ইচ্ছা ছিল না, কারণ আমিও মজা করার জন্যই এতদিন লিখেছি। তবু আজ তোমার কথা ফেলতে পারছি না। তোমার দেয়া দিনক্ষণে আমি অবশ্যই সেখানে আসব। আমার পরনে নীল শাড়ি থাকবে, খোপায় থাকবে বেলি ফুলের মালা, হাতে বা কাঁধে থাকবে ব্যাগ। কি ঠিক মতো লিখেছ তো? হ্যাঁ, তবে শাড়িটারি পরে বেলি ফুলের মালা পরে বউ সাজার কি দরকার? যা ভালো বোঝো। কবে কোথায় আসাবো? 5 তারিখ বিকেল 5টায়
ক্রিসেন্ট লেকের পশ্চিম পাড়ে। খুব মজা হবে, আমি দূর থেকে দেখব। ও সব বলে দিলাম দেখে, পিছু নিলে ভালো হবে না বলছি, খবরদার। আচ্ছা বাবা যাও, যাব না, তবুও তোমাদের দেখাটা হোক। দাঁড়া, এক দৌড়ে চিঠিটা ছেড়ে আসি। আপনারা দেখছেন নাটক তুমি আসবে বলে। কেমন আছো আশা? ভালো। কোথায় যাচ্ছ? একটা কাজে আসি। আচ্ছা, মানে সেদিন আমার সামান্য একটা ব্যবহারে তুমি অযথা এতটা মাইন্ড করলে। হঠাৎ কেন যে তুমি আমাদের বাড়ি ছেড়ে হোস্টেলে উঠলে? আসি। আশা, তুমি আমাকে ভুল বোঝো না। যত যাই হোক, রক্তের সম্পর্ক বলে একটা কথা আছে তো, তোমার উপর আমার একটা অধিকারও আছে তো। ও হ্যাঁ, আমাদের টুকুর তো বিয়ে ঠিক হয়ে গেছে। সত্যি? কোথায়? এবার তুমি আসো মা। নওয়াব সাহেব, জি, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, তবে আমার ছেলে। আপনার ছেলেও দেখে গেছে, সেও পছন্দ করেছে। কিন্তু ও তো একটা স্কলারশিপ নিয়ে খুব শিগগিরই বিদেশ যাচ্ছে। তাছাড়া ওর মতামতই হচ্ছে প্রধান। আপনি মত দিলে সে কি আর অমত করবে? বিয়ের পর টুকু স্বামীর সাথে বিদেশ চলে যাচ্ছে। এসো একদিন বাড়িতে। আসবো। পাত্রকে তুমি হয়তো চিনবে, তোমাদের গ্রামের ছেলে, রহমত আলী সাহেবের ছেলে মঈন। দোস্ত, তুই তো সবকিছু বুঝতে পারছিস, আমার হাতে একদম সময় নেই। হ্যাঁ, তোকে তো আমি সবকিছু খোলাখুলি বললাম। আশার কলেজ খুললে তুই ওর সঙ্গে একটু দেখা করে সবকিছু ওকে একটু বুঝিয়ে বলিস। হ্যাঁ, আমি বলবো, কোনো চিন্তা করিস না। ঠিক আছে। নাও এগুলি দেখো। আসবো আপা? এসো। এটা কি? ছুটির দরখাস্ত। মেটার্নিটি লিভ? ডেট কবে? আগামী 16ই মে। ও, তাহলে তো হাতে সময় বেশি নেই। আপা দিয়ে দাও। আচ্ছা, আমি তোমার ছুটি গ্রেন করে দিচ্ছি, তবে তোমার শরীর যদি ভালো থাকে তুমি তোমার ডেলিভারি 3-4 দিন আগ পর্যন্ত ডিউটি করতে পারো। ডাক্তারও তাই বলেছে, কিন্তু আমার একটা অন্য কাজে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মা হওয়ার কি আনন্দ, কত গর্ব। এই শোনো, চাচা পরীক্ষার পর আমাকে তার স্কুলে জয়েন করতে বলেছে। তাই? আরে পরীক্ষার পর তো আমিও জয়েন করব। তাহলে আমিও করব। খুবই মজার ব্যাপার হবে। রহমত আলীর সঙ্গে আরজ খায়ের বিবাদটা এবার মিটমাট হয়ে যাবে।
রহমত ভাই, হ্যাঁ? আমাদের মঈন বাবাজি হঠাৎ বিদেশ চলে গেল, ব্যাপারটা কি? একটা হায়ার ট্রেনিংতে বিদেশ গেছে স্কলারশিপ নিয়ে। বাহ, ভালো, খুব ভালো। এমন সুযোগ কজন পায়? এ তো খুব খুশির খবর। হ্যাঁ, খুশির খবরই বটে, তবে আমার খুব খারাপও লাগছে। খারাপ লাগছে কেন? হ্যাঁ, কেন? ছেলেটা পরীক্ষা দিয়ে আমাদের স্কুলে জয়েন করার কথা ছিল না? হলে ভালো হতো না? হ্যাঁ, তা অবশ্য ঠিক, এতে স্কুলেরও অনেক লাভ হতো। এখন আমি ভাবছি কবে আসবে, কি করবে, দারুণ খারাপ লাগছে। বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কি হে বেলাল, সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, ডিরেক্টর অফ এডুকেশনের সাথে আমি নিজে গিয়ে দেখা করে এলাম। আচ্ছা। আমাদের অনুদানের আবেদনটি উনি অত্যন্ত সহৃদয়ে বিবেচনায় রেখেছিলেন। হ্যাঁ, এবারে অর্ডারটা দিয়ে দেবেন ভেবেছিলেন, কিন্তু বলো। কিন্তু স্যার ওখানে বাগড়া পড়েছে। বাগড়া পড়েছে? উনি নিজে যা বললেন তা হলো আরজকা নাকি কি উল্টো পাল্টা কমপ্লেন করেছে আমাদের স্কুলের বিরুদ্ধে। আরজকা কমপ্লেন করেছে? খা সাহেব, খা সাহেব, খা সাহেব, একেবারে কিস্তি মার। হ্যাঁ, কি হলো? গিয়েছিলে পরিচালকের অফিসে? আরে গিয়েছিলাম মানে আমি সেখান থেকেই তো ছুটে এসেছি। একেবারে কংক্রিট খবর। কি হলো? পত্রপাঠ বিদায়, আবার নতুন করে তদন্ত হবে। সরকারি অনুদান এই স্কুলে দেওয়া যায় কি না যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে। এইভাবে যতদিন ঠেকিয়ে রাখা যায় ততদিনই ভালো, আমার লাভ। এর মধ্যে তো আমাদের মা আসা চলে আসবেন, আপনি নিজেও তো তখন একটা স্কুল করে দিতে পারেন। চল। কেন খা সাহেব, ইব্রাহিম তো ঠিক কথাই বলেছে। ঠিক কি বেঠিক আমি বুঝি। কত আশা ছিল মেয়েটাকে নিয়ে, কিন্তু মেয়েটা আমার কথা রাখলো কই? সেই যে অসুখের সময় এসে আমাকে দেখে গেছে, আজ পর্যন্ত আর বাড়িতেই এলো না, শুধু চিঠিতে খবর পাঠায়। উনি পড়াশোনা শেষে চাকরিতে ঢুকেছেন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে মানুষের সেবা করে বেড়াচ্ছেন। সেবা। কথা ছিল পরীক্ষার শেষে দুজন একসাথে গিয়ে গ্রামে তোমার বাবার স্কুলে শিক্ষকতা করব। গ্রামের ছেলে মেয়েদের মাঝে ছড়িয়ে দেব শিক্ষার আলো। কিন্তু শেষে ওই রঙিন স্বপ্নের মাঝে আমাকে ফাঁসিয়ে দিয়ে কেন তুমি চুপ মারলে মইন? টুকুকে বিয়ে করলে, বউ নিয়ে বিদেশে গেলে, অথচ একবারও আমাকে জানাবার প্রয়োজন মনে করলে না। কিরে আশা, ঘুমোসনি এখনো? ঘুম আসছে না রে লোপা। এই নে তোর ম্যাগাজিনটা। থ্যাংক ইউ। ওকে।
বনানীর সূচনার উদ্দেশ্যে লিখছি। তুমি যেখানেই থাকো, আমার এই লেখা চোখে পড়লে আশা করি মন দিয়ে পড়বে এবং আমাকে বুঝতে চেষ্টা করবে। নিছক খেলার ছলে তোমার সাথে আমার যে পত্রমিতালি গড়ে উঠেছিল, তার ছেদ আমি টেনেছিলাম। একবার তোমাকে লিখেছিলাম, এই চিঠি যদি আমার শেষ চিঠি হয় তবে অবাক হও না। এরপর থেকে তোমার কোনো চিঠিই পাইনি, আমিও লিখিনি। কিন্তু আসলে তোমার মতো পত্রমিতাকে হারাবার কষ্ট দিন দিন বাড়তে লাগলো। আবার লেখা শুরু করলাম, কিন্তু কোনো উত্তর এলো না। সমুদ্রের জোয়ারের মতো আমার মন একদিন আমাকে টেনে নিয়ে গেল তোমার ঠিকানায়, মানে সেই জেনারেল স্টোরটিতে। তারা জানালো তুমি নাকি কলেজ হোস্টেলে সিট পেয়ে চলে গেছো। আমার পাঠানো চিঠি আমি ফিরিয়ে নিলাম, হোস্টেলের খোঁজ নিলাম, জানা গেল তোমার নামে কেউ সেখানে নেই। সেই থেকে মরুভূমির এক নির্মম শুষ্কতা বুকে নিয়ে বেঁচে আছি। কিন্তু আজ তুমি বিশ্বাস করো, আমি তোমার বন্ধুত্ব হারাতে চাই না। আমি তোমাকে আবার লিখতে চাই, আশা করি তুমিও লিখবে। কিন্তু সবার আগে একটা কথা, একদিন তোমার সঙ্গে দেখা করতে চেয়ে ব্যর্থ হয়েছিলাম। আমাকে তুমি নির্লজ্জ ভাবো আর যাই ভাবো, আমি আবারও তোমার সঙ্গে দেখা করতে চাই, সেই একই জায়গায়, আগামী 28শে মে রোববার বিকেল 4টায়। আগের বারে তুমি যে পোশাকে দেখা করতে চেয়েছিলে সেই পোশাকেই থাকবে, তাহলে আমি তোমাকে খুঁজে পাবো। আশা করি এবার অবশ্যই কথা রাখবে। আর কথা না রাখার মতো কোনো কারণ যদি এতদিনে ঘটে থাকে, তবে আমি সেদিন তোমার কাছ থেকে পাওয়া সমস্ত চিঠি ছিঁড়ে ছিঁড়ে বাতাসে ভাসিয়ে দিয়ে হারিয়ে যাব এক অজানার গন্তব্যে। এভাবে করো। এই আপা, আপনি কি কোঅর্ডিনেটর আপা ডাকছেন? আচ্ছা বলো, আসছি। হচ্ছে এভাবে করো, লেখো, আমি আসি। হ্যাঁ, হাসি আপা, আমাকে দেখেছেন? হ্যাঁ বসো। কি ব্যাপার, তোমাকে আজ খুব হাসি খুশি দেখাচ্ছে? কি যে বলেন আপা। শোনো আশা, যে জন্য তোমাকে আর করিম সাহেবকে ডেকেছি, একটু আগেই ফ্যাক্স পেয়েছি। বছর খানিক আগেই আমরা এক ভদ্রলোককে নেদারল্যান্ডস পাঠিয়েছিলাম ট্রেনিং এ। উনি আগামী 30 তারিখে ফিরছেন। তার জন্য একটা রিসেপশনের ব্যবস্থা করা দরকার। সেটা তুমি আর করিম সাহেব মিলেমিশে অর্গানাইজ করবে, এই আর কি। আমাদের অফিসের পুরনো স্টাফ? নো, ফ্রেশ ফ্রম ভার্সিটি, ট্রেনিং শেষে এবারই নতুন জয়েন করবে। কি যেন নামটা? ও, মইনুল ইসলাম। কি শুনছি আজ, শেষে এই জায়গাও আমাকে ছাড়তে হবে? ঠিক আছে আশা আর করিম সাহেব, পারবেন না? আর না পারার কি আছে? গুড। কিন্তু আপা, আমাকে কটা দিন ছুটি দিতে হবে যে। এই তোমাদের অযথা বায়না আশা। যখনই কোনো কাজের কথা বলি তখনই কোনো না কোনো অজুহাত। এসব আমি একদম পছন্দ করি না। লোকটা আসবে, তাকে কাজকর্ম বুঝিয়ে দিতে হবে, তার মধ্যে তুমি চাও ছুটি। আপা, আমি ঠিক ওভাবে। আর কোনো কথা শুনতে চাই না আশা। যাও, যেভাবে বললাম করিম সাহেব আর তুমি মিলেমিশে করো গে। ঠিক আছে, ঠিক আছে, সব হবে। কিন্তু আপা, 28 তারিখ আমাকে একদিনের জন্য ছুটি দিতে হবে।
এই তো গুড গার্লের মতো কথা, সেটা কনসিডার করা যেতে পারে। কি নির্মম পরিহাস! কোথায় গেলে আমি তার হাত থেকে রেহাই পাবো? তুমি? এ তোমার কেমন অভিমান আশা? তোমার মনে পড়ে? তোমার মনে পড়ে আমি একদিন তোমাকে বলেছিলাম, আশা তুমি একদিন এমন ডুব মারবে যে আমার হাজার প্রয়োজনে আমি তোমাকে খুঁজে পাবো না। ঘটনা আসলে তাই ঘটে গেল। মানে তো খুব সহজ আশা। তোমার জানা ছিল আমি স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাব, আর ঠিক তখনই তুমি কোথায় যেন নিজেকে হারিয়ে ফেললে। আমি আর খুঁজে পেলাম না। তুমি যে খালার বাসায় থাকতে, সে খালার বাসার ঠিকানাও তুমি আমাকে কখনো দাওনি। তোমার কলেজে গিয়ে খোঁজ নেব, দেখলাম তোমার কলেজ বন্ধ। আমার আসলে তখন একদম সময় ছিল না। এই একটি বছর আমি কি যন্ত্রণায় যে। কবে ফিরলে দেশে? গতকালই মাত্র। তোমার স্ত্রী কেমন আছে? স্ত্রী? ও, এই জন্যই তোমার এত অভিমান। তুমি কি করে জানলে আমি বিয়ে করেছি? যেভাবেই হোক না কেন। বললেই তো হবে না। আর তোমার এটাও জানা উচিত ছিল বা বিশ্বাস করা উচিত ছিল, একজনকে কথা দিয়ে আমি অন্য কাউকে বিয়ে করতে পারি না। বাবা মঈন, জি। ওই যে নওয়াব সাহেবের ছেলে রতন না কি নাম যেন? হ্যাঁ, আমার বন্ধু। ওই রতন গ্রামে গিয়ে আমাকে জোর করে ওদের বাড়িতে ধরে নিয়ে এলো। কেন, তুই কিছু জানিস না? না বাবা, তবে আমার কাছ থেকে তোমার নাম ঠিকানা এসব নিয়েছিল। এখন তো মনে হচ্ছে ওরা আসলে অন্য ধরনের মানুষ। না, মেয়েটা আমি দেখেছি, আমার পছন্দ হয়েছে। তোরও নাকি পছন্দ হয়েছে শুনলাম? সব মিথ্যে কথা বাবা। আশা করি এসব নিয়ে তুমি আর কোনো কথা তুলবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে। কথা ছিল বিরহ ব্যথা ভুলতে তুমি সপ্তাহে অন্তত একটা চিঠি আমাকে লিখবে। কিন্তু দুর্ভাগ্য, আজ পর্যন্ত আমরা কেউ কারো হাতের লেখা দেখার সুযোগই পেলাম না। থাকো সব কথা। তুমি যে কাজে যাচ্ছিলে যাও। সূচনা? 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 তাহলে মন যা করতে সায় দিচ্ছিল না তাই করে চলে যাই? কি? এই চিঠিগুলো ছিঁড়ে ছিঁড়ে বাতাসে ভাসিয়ে দেয়া। ছিল না, ওগুলো ছিল না। কেন? আমিও তো এই চিঠিগুলো নিয়ে এসেছিলাম, পত্রমিতা দেখা না পেলে ওগুলো ছিড়বো বলে। তাই? সেবার গ্রামে সেবার তোমার সঙ্গে পরিচয় হওয়ার কত আগে থেকে পাওয়া ও লেখা এই চিঠিগুলো, তাই না মঈন? ঠিক। এতদিন আমরা একটা গোলকধারায় ঘুরছিলাম,
তাই না আশা? আজ যখন দুজনারই ভুল ভাঙলো, তখন আর আমরা কেউ কাউকে হারাতে চাই না। এখন তোমার কি প্ল্যান? আপাতত আজ এবং কাল তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো। তারপর পরশু অর্থাৎ 30 তারিখ আমাকে যে প্রতিষ্ঠান থেকে ট্রেনিং এ পাঠিয়েছে সেই প্রতিষ্ঠানে জয়েন করব। সেখানে তোমার সম্বর্ধনার খুব তোড়জোড় চলছে। সে কথা তুমি জানো?